বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে স্থিতিশীলতার শুধু বাংলাদেশের সমস্যা নয়, বৈশ্বিক বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে সিজিএস এর বে অফ বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে তিনি একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আঞ্চলিক দেশগুলোর সাথে গভীর সহযোগিতাপূর্ণ সম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আইনের শাসন মানব সভ্যতার অন্যতম স্তম্ভ, যার উপর ভিত্তি করে নৈতিক সামাজিক ব্যবস্থা গড়ে ওঠে। আইনের শাসন প্রতিষ্ঠায় ইতিহাসের চর্চা জরুরি বলেও মত তার। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাজনৈতিক ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। Will withstand the corrosive effects of weak governance or geopolitical instability. But if we remain faithful to constitutional morality and the discipline of the rule of law, then this transitional moment will not be remembered as an interlude of uncertainty, but as the beginning of our constitutional renaissance. In an age defined by volatility, it may well be that the judiciary's steadiness, its restraint, its integrity, its courage shall become the nation's most enduring source of stability. 2-3 রাষ্ট্র সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠকে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ নিয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। বৈঠকের পর ভুটানের প্রধানমন্ত্রী তোবগেকে গার্ড অফ অনার দেওয়া হয়। এই আনুষ্ঠানিকতা শেষে মুক্তিযুদ্ধদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান তিনি। বিকেলের প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন ভুটানের প্রধানমন্ত্রী তোবগে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, পর্যটন সহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে তাদের বৈঠকে। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই এরই মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পুরান ঢাকার কসাইটুলির ভবনটির, যেটি গতকাল ধসে পড়েছে, তার একটি নকশা চেয়েছে রাজুকের চেয়ারম্যান এবং সেটি নিয়ে সেখানে বক্তব্য রাখছেন তিনি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আইন প্রয়োগটাও সহজ হবে। এখন কিন্তু ওই আইনটা আমরা আইনত প্রয়োগ করতে পারতেছি না। আপনি এই ভবন সম্বন্ধে বলছিলেন, যদি 7 দিনের মধ্যে সে নকশা দেখাতে মানে অপারগ হয়, তাহলে সেক্ষেত্রে রাজুক কি ধরনের স্টেপ নেবে? বললাম যে তাদের বাড়িটা তাদেরকে সিলগালা করে দেবো, তাদের সিলগালা করে দিয়ে তাদের যারা থাকে তাদেরকে হয়তো আর 1-2 দিন সময় দিব যে তোমরা বাড়িটা ছাড়ো। তারা তো ভাড়িয়া, নিশ্চয়ই বললে তারা শুনবে যে তোমাদের লাইফ রিস্ক, এখানে বাড়িটা ছাড়ো তোমরা। সেভাবে অ্যাকশন নেব, তারপরে বাড়িটা সিলগালা থাকবে, তারপরে পরবর্তী কার্যক্রম হবে। গতকালের ভূমিকম্পে আরো অনেক ভবনে এরকম আমরা ট্র্যাক দেখেছি, খবরে এসেছে, সোশ্যাল মিডিয়ায় এসেছে, সেগুলোর ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছে? আবার আমরা সেগুলো ইন্সপেকশন করব এবং এগুলো না, এখনো হয়তো অনেক বিল্ডিংয়ে আরো ফাটল আছে বা সমস্যা, সেগুলো হয়তো এখনো আমাদের নজরে আসে নাই। আমাদের টিম কিন্তু গতকাল থেকে আমাদের যে সাপ্তাহিক ছুটি কিন্তু আমাদের রাজুকের জন্য গতকাল আমরা বন্ধ করে দিয়েছি। এটা আমি বিভিন্ন মিডিয়াকে বলছিও করে দিয়েছি, সবাই কিন্তু কাজ করছে এবং তারা কিন্তু অনেক তথ্য দিচ্ছে। আমি সেটা আমরা আমাদের ইয়েতেও আপলোড করছি, আপনার অনেক মিডিয়া যারা আমার সাথে যোগাযোগ করছে তাদেরকেও দিছি, কিছু কিছু পত্রিকাতেও আসছে। তো যার জন্য আমরা এই বিল্ডিংগুলোকে ওই একই ধারায় অ্যাসেসমেন্ট করব যে কি অবস্থা বিল্ডিংগুলো অনেক সময় হয় কি যে আপনাদের চোখে হয়তো মনে হচ্ছে বিল্ডিংটা ফাটছে, কিন্তু সেটা হয়তো প্লাস্টার ফাটছে, সেটা এক ধরনের। আরেকটা হয়তো ইটের গাঁথনি ফাটছে, আরেকটা তো কনক্রিট ফাটছে। মানে এগুলোর কিন্তু লেভেল আছে, কোনটাকে রেকটিফিকেশন করা যাবে, কোনটা যাবে না, কিভাবে যাবে, এগুলো আমরা এখন আপাতত এই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এই কাজগুলি আমরা এখন করব। মানে এটা আমাদের জন্য খুবই জরুরি, কারণ
সবাই আশঙ্কা করতেছে, আর আশঙ্কা হোক বা না হোক, এটা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা বলে আসতেছি যে ভূমিকম্পের অপেক্ষায় ঢাকা কিন্তু আছে, তাই না? এটা কিন্তু আমরা বলতেছি। দর্শক, আমরা রাজুকের চেয়ারম্যানের বক্তব্য শুনছিলাম। গতকালের ভূমিকম্পে কষেটুটিতে যে ভবন ধসে মানুষ মারা গিয়েছিল সেই ভবনটি তারা সিলগালা করে দেওয়ার কথা বলেছেন, এবং একই সাথে অন্যান্য যেসব ভবন এর মধ্যে ফাটল দেখা দিয়েছে সেখানেও হয়তো তারা যাবেন। ভূমিকম্পের আরও খবর থাকবে পরবর্তী সংবাদের অংশে। আমরা এই মুহূর্তে অন্য খবরে যেতে চাই। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আজ এশিয়া নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন নিয়ে কর্মশালায় একথা জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অপতথ্য এবং এই আইনের অপব্যবহার ঠেকাতেও নির্বাচন কমিশন সক্রিয় বলে জানান তিনি। That is a challenge for coordinating organizations like ANFREL and others to do, because sometimes you try and come up with a template which doesn't work in a different society with different culture. And I think, I don't know if you were there. Here in Bangladesh, you will often find somebody, pushing each other for no apparent reason. I think that's not a fight. That's the way we do business. নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি ভাবছেন পঞ্চগড়ের নারীরা। বিশেষ করে ভোট কেন্দ্রের নিরাপত্তা কেমন হবে এ নিয়ে তারা সবচেয়ে বেশি আগ্রহী। কেউ কেউ অবশ্য বলছেন সবার আগে দরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা। পাশাপাশি নির্বাচনে নারী বান্ধব সরকারও প্রত্যাশা করেছেন অনেকে। পঞ্চগড়ের নারীদের সেই ভাবনার কথা জানব রফিকুল ইসলামের তথ্য ও ছবিতে তৈরি প্রতিবেদনে। জীবনের তাগিদে এখন উপার্জনের পথে পঞ্চগড়ের বহু নারী। ইদানিং তারা রাজনীতিতেও বেশ আগ্রহী। তারা মনে করেন নির্বাচনে নারীর অংশগ্রহণের জন্য সবার আগে দরকার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ। নিরাপত্তা নিশ্চয়তা পেলে এবার বহু নারী ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। আগামী সংসদ নির্বাচনে আমরা যেন ভোট কেন্দ্রে গিয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আমি একজন নতুন ভোটার, আমি একজন স্টুডেন্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট হবে, আমি সেখানে নতুনভাবে ভোট দিব। আমরা যাতে পড়ালেখা শেষ করে একটা চাকরি পেয়ে সমাজের উন্নয়ন করতে পারি, বাবা মার পাশে দাঁড়াতে পারি, কারো বোঝা হয়ে যেতে আমরা না থাকি। নারী ভোটাররা মনে করেন এখনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নারীদের অংশগ্রহণ খুবই কম। শিক্ষাক্ষেত্রেও তারা পিছিয়ে। তাই তারা এবার এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান যারা নারীদের জন্য এবং নারীদের নিয়েই কাজ করবে। যে ক্ষমতায় আসবে, আমরা চাই যে সেই দলটি আমাদের নারীদেরকে নিয়ে ভাববেন, নারীর উন্নয়ন, নারীর ক্ষমতা এবং নারীর সুরক্ষা এবং নারীদের যে নিরাপত্তা, এইটা নিয়ে ওনারা ভাববেন। আমরা নারীরা পুরুষের কাঁধে কাঁধ মিলে বাইরে চাকরি করতে যাই, স্বামীদের পাশাপাশি কাজ করতে যাই, একটা সংসারকে সচ্ছল হিসেবে গড়তে চাই এবং একটা সন্তানকে মানুষ করতে চাই। মানবাধিকার কর্মীরা বলছেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার গঠন হবে তাদের কাছে প্রত্যাশা থাকবে যেন সবার আগে নারী পুরুষের বৈষম্য দূর হয়। পুরুষের পাশাপাশি অন্ততপক্ষে 25% নারীর অধিকার থাকা দরকার, যে কোনো অফিসে যে কোনো কাজে, সেটা যেভাবেই হোক। আর নারী নেত্রীরা জানান নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়লে যে কোনো উন্নয়ন নারী বান্ধব হবে, এতে বদলে যাবে গোটা সমাজ ব্যবস্থা। রাস্তাঘাটে ইটপিজিং এর শিকার হয়, জীবনের কোনো নিরাপত্তা নাই নারীদের, কিন্তু নারীরা কিন্তু সমান তালে পুরুষের পাশাপাশি কাজ করে যাচ্ছে। আরো সুযোগ পেলে ভবিষ্যতে নারীরা বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে। দুটি সংসদীয় আসন নিয়ে গঠিত কৃষি প্রধান জেলা পঞ্চগড়, যেখানে এবার ভোটার হয়েছেন 8,26,867 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 4,11,814 জন। মনিরা কাজরি, ৭১। ভূমিকম্পের খবর। ভূমিকম্পে নরসিংদীর গাবতলীতে ছাদের কার্নিশ ধসে নিহত পিতা পুত্র সহ মোট 5 জনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এর মধ্যে 3 জনের জানাজা শেষে রাতেই দাফন হয়। পিতা পুত্রের প্রথম জানাজা শনিবার রাত 12:30টার দিকে গাবতলী মাদ্রাসা প্রাঙ্গণে হয়। আজ দ্বিতীয় জানাজা শেষে 2 জনের দাফন হবে। এর আগে শুক্রবার সকাল 11:15টার দিকে ভূমিকম্পের সময় ছাদের কার্নিশ ধসে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়ার পর মারা যায় সদরের গাবতলী এলাকার দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তার ছেলে 8 বছরের হাফেজ ওমর। এছাড়া পলাশের বৃদ্ধ কাজী মালিক ভূঁইয়া ও নাসির উদ্দিন এবং শিবপুরে জয়নগর এলাকার যুবক
ফোরকান মিয়া মারা যায় যথাক্রমে মাটির দেয়াল ধসে, আতঙ্কে স্ট্রোক করে ও গাছ থেকে পড়ে। মরদেহে পোস্টমর্টেম ছাড়াই শুক্রবার সন্ধ্যার পর নিহত কাজেম আলী, নাসির উদ্দিন ও ফোরকান মিয়ার জানাজা শেষে দাফন সম্পন্ন হয় নিজ এলাকাতেই। জানাজায় জেলা প্রশাসনের কর্মকর্তা সহ এলাকাবাসী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ভূমিকম্পের আঘাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 5টি আবাসিক হলে ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে 3টি নতুন 10তলা হল রয়েছে। হলগুলোর মেঝে, দেয়াল ও ওয়াশরুমের বিভিন্ন স্থানে ফাটল ধরা পড়ায় আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার ভূমিকম্পে বিশ্ববিদ্যালয়ের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখা যায় নবনির্মিত শহীদ তাজউদ্দিন আহমেদ হলের 9ম তলার ফ্লোর ফেটে গেছে। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের 8 তলা বি ব্লকের ওয়াশরুমের সামনের ফ্লোর এবং নবনির্মিত ফজিলতুন্নেসা হলেও ফাটল দেখা দিয়েছে। এদিকে পুরাতন হলগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়ের 10 নম্বর ছাত্র হলে ভবনের সংযোগ স্থলে বড় ফাঁক তৈরি হয়েছে। এছাড়া দেয়ালে পলেস্তরা ঘষে পড়েছে ফজিলতুন্নেসা হলের। শিক্ষার্থীদের অভিযোগ, 3 বছর আগে নির্মিত এইসব হল শুরু থেকে নিম্নমানের কাজের অভিযোগ ছিল। ভূমিকম্পের পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। শিক্ষার্থীরা অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত, গাঠনিক নিরাপত্তা মূল্যায়ন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কতটা ঝুঁকিপূর্ণ সেটি পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করা হোক, কারণ ভবিষ্যতে কোনো বিষয়ে যদি আরো ব্যাপক দুর্ঘটনা ঘটে এই জন্য আগে থেকে প্রস্তুত থাকা উচিত। আসলে মেইন স্ট্রাকচারে কোনো ফাটলের চিহ্ন আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তো তারপরেও যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে যে প্রকল্প অফিস থেকে তাদের ডিভাইস আছে, সেই ডিভাইস দিয়ে আমরা দেখতে চাই যে এই স্ট্রাকচারগুলোর আসলে স্ট্রেংথ কেমন। এ বিষয়ে আলোচনাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, যেখানে ফাটল দেখা দিয়েছে সেই হলগুলোর নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পেয়েছেন কিনা, এবং একই সাথে শিক্ষার্থীরা এবং অনেকেই বক্তব্য দিচ্ছিলেন যে বিষয়টি তদন্ত করে দেখা উচিত, সে বিষয়ে প্রশাসন কি উদ্যোগ নেবে? তানিয়া, যে হলগুলোতে ফাটল দেখা দিয়েছে প্রশাসন গতকালকে থেকে এখনো পর্যন্ত আশ্বস্ত করছে শিক্ষার্থীদের যে বড় কোনো ক্ষতির শঙ্কা নেই বা আশঙ্কার কোনো কিছু নেই, কারণ তারা বলছে ফাটল দেখা দিয়েছে ভবনের যে টাইলস অর্থাৎ ফ্লোরের যে টাইলস বা হচ্ছে ফ্লোরের উপরে যে মোজাইক, দেয়ালের উপরে যে প্লাস্টার সেগুলোতে, কিন্তু মূল যে বিম বা হচ্ছে মূল যে ফ্লোর সেখানে ফাটল দেখা যায়নি, যার কারণে তারা বলছে যে এখানে খুব একটা শঙ্কার কোনো কিছু নেই। এরকম নির্মাণাধীন যে ভবনগুলো আছে, বিশ্ববিদ্যালয় হল সহ অন্যান্য যে স্থাপনাগুলো আছে, এই স্থাপনাগুলোতে আসলে গতকালকে ভূমিকম্পের পর একটা বড় শঙ্কা দেখা দিয়েছে যে নির্মাণ ত্রুটি সেই শুরু থেকেই উঠছিল এবং ভূমিকম্পের পর একটু বেশ বড় আকারে উঠেছে শিক্ষার্থীদের মধ্যে। আমি এখানে একজন বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাক্টিভিস্ট, যিনি সেই শুরু থেকে 2019 সাল থেকে যখন এই ভবনগুলো কাজ শুরু হয়, হল থেকে শুরু করে তারা আন্দোলন করে আসছিলেন এই দুর্নীতি নিয়ে। আমি তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের এখন যে দাবি দাওয়াগুলো, যে ফাটল দেখা দেওয়ার পর এখন কি দাবি আপনারা জানাচ্ছেন প্রশাসনের কাছে? না, আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি বলতে, আমরা তো সেই 19 সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলন করে আসছি যে এই যে উন্নয়ন প্রকল্পে অনেক ধরনের ফাঁকফোকর আছে, অনেক ধরনের অসঙ্গতি আছে। আমরা তৎকালীন যেই ফেসিবাদী প্রশাসন ছিল তাদের কাছেও দাবি জানিয়ে আসছিলাম, কিন্তু তারা সেটাকে গুরুত্ব দেয়নি। কিন্তু অন্তর্বর্তী সরকার আসার পরেও, যে নতুন বাংলাদেশের যেই প্রশাসন বিশ্ববিদ্যালয় এসেছে, তারা আসার পরেও এই উন্নয়ন প্রকল্পের যেই অসঙ্গতিগুলো ছিল তারা এটাকে অ্যাড্রেস করে নাই। তো এই জন্য আমরা দেখলাম যে গতকালকের ভূমিকম্পের পরে নতুন হলগুলোতে ফাটল ধরলেও পুরাতন হলগুলোতে কিন্তু এরকম ফাটল ধরে নাই, যে হলগুলোর বয়স 20 থেকে 30 বছর বা 40 বছর। তো এই যে নতুন হলগুলোতে মাত্র বছরখানেক হলো ফাটল ধরলো। তাদের কথা ছিল যে 6 হলে ক্ল্যাডিং থাকবে লাল ইটের, তারা ক্ল্যাডিং করে নাই। তাদের কথা ছিল ডিপিপিতে যে পাইলিং হবে, কিন্তু তারা করেছে ম্যাট। মানে ডিপিপির যেইভাবে করার কথা ছিল তারা সেইভাবে সঙ্গতিপূর্ণ রেখে সেটা করে নাই। এছাড়া হচ্ছে 6টি হলের 6টি নকশা হওয়ার কথা ছিল, তারা করেছে 6টি হলের 2টি নকশা। তাহলে যে বাকি 4টি নকশা হলে যে খরচটা যেত, এগুলো তারা মানে
বাঁচিয়ে রেখে সরকারকে ফেরত দিয়েছে নাকি তারা টাকা এখান থেকে নিজের আত্মসাৎ করেছে সেটা আমাদের জানা নাই। তো আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাবো যে অনতিবিলম্বে তাদের ব্যাপারে আপনারা তদন্ত করুন, যে তাদের দুর্নীতিগুলো বের করার চেষ্টা করুন। আশা করি এখানে অনেক ধরনের দুর্নীতি বের হয়ে আসবে। বাংলাদেশের যে স্বনামধন্য প্রতিষ্ঠান দুদক, আমরা দুদককে আহ্বান করব যেন এই ব্যাপারগুলো তদন্ত করে। তানিয়া শুনছিলেন শিক্ষার্থী যারা আছেন, যারা অ্যাক্টিভিস্ট আছেন, যারা দুর্নীতির বিষয়ে আন্দোলন করছে। রায়ান বিন আমিন, নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও জাহাঙ্গীরনগরের খবর জানবার জন্য। দর্শক সহকর্মী রায়ান বিন আমিন ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। ভূমিকম্পের মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে চট্টগ্রাম। গত 5 বছরে এই অঞ্চলে 212 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বার্মিজ ইন্ডিয়ান, বাংলাদেশ ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান টেকটনিক প্লেটের খুব কাছে হওয়ায় নগরীতে ভূমিকম্পের সংখ্যা বাড়ছে। এর মধ্যে বিল্ডিং কোড না মেনে অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ হচ্ছে। এই অবস্থায় বড় মাত্রার ভূমিকম্প হলে নগরীর 70 থেকে 80% ভবন ধসে পড়ার শঙ্কা রয়েছে। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ভূতাত্ত্বিক বাস্তবতায় বড় ধরনের ভূমিকম্পের সংখ্যা দীর্ঘদিনের। বিশেষজ্ঞদের মতে এই মাত্রা যদি 6-এর কাছাকাছি পৌঁছায় তাহলে ব্যাপক ধ্বংসযজ্ঞের শঙ্কা থাকে। তাদের তথ্য অনুযায়ী বাংলাদেশ ঘিরে আছে বাংলাদেশ ইন্ডিয়ান, বার্মিজ ইন্ডিয়ান এবং বাংলাদেশ মিয়ানমার টেকটোটনিক প্লেট। এর বাইরে আরও একটি মাইনর টেকটোটনিক প্লেট সুপ্ত অবস্থায় আছে। এই 3টি টেকটোটনিক প্লেটের মুভমেন্টের কারণে এই অঞ্চলে ঘন ঘন ভূকম্পন হয়। চট্টগ্রামে ধরতে গেলে প্লেট বাউন্ডারি 1 মায়ানমার বাংলাদেশ বর্ডার, প্লেট বাউন্ডারি 2 ইন্ডিয়া মায়ানমার বর্ডার, আর একটা হচ্ছে প্লেট বাউন্ডারি 3 ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এই 3টা জায়গা হচ্ছে ভূমিকম্প সৃষ্টি হবে উৎপত্তি স্থল। সেখান থেকে 7.5 to 8.8 রেক্টার স্কেলের ভূমিকম্প সৃষ্টি হবে। পরিসংখ্যান বলছে 2021 সাল থেকে এ পর্যন্ত 5 বছরে 212 বার ভূকম্পন হয়েছে। এসব কম্পনে ভবনে ফাটল কিংবা ভবন হেলে পড়ার মতো ঘটনাও রয়েছে। 1997 সালের 21শে নভেম্বর 6.1 মাত্রার ভূমিকম্পে চট্টগ্রাম নগরীর 5 লাইশ হামজারবাগ এলাকায় 5তলা ভবন ধসে 23 জনের মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান জানান, ভূকম্পন রোধে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ, সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিসের অবহেলা রয়েছে। ভবন নির্মাণ করার সময় যথাযথভাবে ইন্সপেকশনটা করে না। যদি সঠিকভাবে ভবন নির্মাণ করার সময় যদি ইন্সপেকশন করতো, ঠিকমতো করতেছে কিনা, কোয়ালিটি কন্ট্রোল করতেছে কিনা, সেফটি অনুসরণ করছে কিনা, কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড ফলো করছে কিনা, তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। এবং আরও একটা কারণ আছে, যারা সরকারের পক্ষ থেকে ফায়ার সেফটি ডিপার্টমেন্ট আছে বা আদার অথরিটি আছে, কন্টিনিউয়াস মানুষকে একটু সচেতন করাই ব্যাপারে সেটাও করতে হবে। সিডিএর তথ্য অনুযায়ী নগরীতেই 4,01,721টি বহুতল ভবন রয়েছে। ভবনগুলোর মধ্যে 13,480টি 6 থেকে 10 তলা এবং 484টি 10 তলার বেশি। অধিকাংশ ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি। অপরিকল্পিত ভবন নির্মাণ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, আর তাছাড়া যেহেতু এখানে সাগরের নিকটবর্তী সল্ট ওয়াটার যদি নির্মাণ সামগ্রীতে ব্যবহার হয়, তাহলে সেক্ষেত্রে ভবনের যে টেকসই নির্মাণ কার্যক্রমটা ব্যাহত হবে। 1762 সালের গ্রেট আরাকান আর্থকোয়েক ছিল প্রায় 8.5 মাত্রার। 1897 সালে আসামে 8.7 মাত্রার আরও একটি বড় ভূমিকম্প হয়। এরপর 1918 সালে সিলেটের বালিসিয়া উপত্যকায় 7.6 এবং 1930 সালে আসামের ধুবড়ীতে 7.1 মাত্রার কম্পন রেকর্ড করা হয়। পিন্টু হাজং, 71। সেবার অতিরিক্ত ঋণ বিতরণ করে সঞ্চয়কারীদের আমানত ঝুঁকিতে ফেলেছে 12 বাণিজ্যিক ব্যাংক। এর মধ্যে রয়েছে প্রচলিত ধারার 5 ও ইসলামী ঘরানার 7টি প্রতিষ্ঠান, যা উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে। এতে সবচেয়ে খারাপ অবস্থায় আছে একীভূত হয়ে যাওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আর প্রচলিত ধারার মধ্যে শীর্ষে ন্যাশনাল ব্যাংক। বিশ্লেষকরা মনে করছেন, এমন অবস্থার পরিবর্তন না হলে ঝুঁকি বাড়বে গ্রাহকদের। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহাজ আনাস। সাধারণত গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করে পরে তা ঋণ হিসাবে বিতরণ কিংবা বিনিয়োগ করাই বাণিজ্যিক ব্যাংকগুলোর অন্যতম প্রধান কাজ। নিয়ম অনুযায়ী প্রচলিত ব্যাংকগুলো 100 টাকার বিপরীতে সর্বোচ্চ 87 টাকা পর্যন্ত ঋণ বিতরণ করতে পারে, আর শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ক্ষেত্রে তা 92 টাকা। তবে এ সীমা মারাত্মকভাবে লঙ্ঘন করে আমানতকারীদের বড় ঝুঁকিতে ফেলেছে 12টি ব্যাংক।
ঋণ আমানতের এ হার বা এডিআর সীমা লঙ্ঘনে সবার উপরে বেসরকারি ন্যাশনাল ব্যাংক। প্রতি ১০০ টাকা আমানতের বিপরীতে যারা ঋণ দিয়ে বসেছে ১১৯ টাকা। এছাড়া এবি ব্যাংকে তা ৯৬%। তবে প্রিমিয়ার, বেসিক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের এডিআর সীমার মধ্যে থাকলেও বেশ খানিকটা ছাড়িয়ে গেছে তাদের ইসলামী উইন্ডো। সেন্ট্রাল ব্যাংকের যে কনসার্ন ডিপার্টমেন্টটা আছে, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন, তারা 1-to-1 মিটিং করেছে প্রত্যেক ব্যাংকের সাথে। তাদের কেন হচ্ছে সেটা জানতে চেয়েছে এবং এগুলো বিচার বিশ্লেষণ করার পর তাদের থেকেই একটা রোড ম্যাপ চাওয়া হয়েছে যে আপনারা কবে নাগাদ এটা করতে পারবেন। তো সেগুলোকে পর্যালোচনা করে আমাদের যে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন তাদের সাথে এইটাকে কিভাবে নামিয়ে আনা যায় সেই বিষয়ে কাজ করছে। প্রচলিত ধারার বাইরে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো এ সীমা লঙ্ঘন করেছে আরও বেশি। এর মধ্যে সবার উপরে একীভূত হতে যাওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠানটির এডিআর এখন ১৩৫%। কাছাকাছি অবস্থানে এসআইবিএল এবং এক্সিম ব্যাংকও। একই সীমা অতিক্রম করেছে ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক। এই জায়গায় খারাপ হওয়া মানে অন্য জায়গায়ও ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, লিকুইডিটি, এইসব রেশিও তো তারা থ্রেশহোল্ড যেগুলি আছে সেগুলোর রেড জোনেই থাকবে। রিকভারি প্ল্যান যদি দিয়ে থাকে সেটার বাস্তবায়নের অবস্থাটা কি, তারপরেও যদি ঠিক না হয়, যে বিকল্পগুলি দেওয়া আছে সেই বিকল্পগুলো মূল্যায়ন করে যেটা সবচেয়ে বেশি সম্ভব এবং যেটা করলে অবস্থা উন্নতি হবে সেই পথে তাদের তখন হাঁটবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ৩১ আগস্ট পর্যন্ত ব্যাংকগুলোর মোট আমানত দাঁড়িয়েছে ২০,৭৬,০০০ কোটি টাকা, আর ঋণ বিতরণ করা হয়েছে ১৭,১৮,০০০ কোটি টাকা, যা মোট আমানতের প্রায় ৭৯%। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেদের শান্তি প্রস্তাব গ্রহণের জন্য ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। ট্রাম্পের এমন প্রস্তাবে মহাসংকটে পড়েছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব ইউক্রেন সংঘাত সমাধানের ভিত্তি হতে পারে উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিয়েভ যদি প্রস্তাবটি প্রত্যাখ্যান করে তাহলে রুশ সেনাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। শুক্রবার ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প বলেন, তার মতে প্রস্তাবটি গ্রহণের জন্য কিয়েভের জন্য উপযুক্ত সময় আগামী বৃহস্পতিবার। পরে শুক্রবার নিউ ইয়র্কে নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সাথে হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, জেলেনস্কিকে এই প্রস্তাব মেনে নিতেই হবে। তিনি যদি এই শান্তি প্রস্তাব গ্রহণ না করেন তাহলে জেনে রাখা ভালো তাদের লড়াই চালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এই পর্যায়ে জেলেনস্কিকে একটি সমঝোতায় আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্ক সিটি নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সাথে বৈঠকে দারুণ ও খুব ফলপ্রসূ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্পের ওভাল অফিসে বৈঠক করেন মামদানি ও ট্রাম্প। এ সময় ট্রাম্প মামদানিকে অভিনন্দন জানান। নিউ ইয়র্কে জন্ম নেওয়া ট্রাম্প তীব্র রাজনৈতিক মতভেদের পরও উভয়ের অভিন্ন অগ্রাধিকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, কয়েকটি বিষয়ে তাদের দৃঢ় মিল রয়েছে আর সেই বিষয়ে তারা কথা বলেছেন। ট্রাম্প আসন্ন মেয়রের প্রতি সদিচ্ছার ইঙ্গিতও দেন। ট্রাম্প বলেন, নিউ ইয়র্কবাসী সত্যি দারুণ এক মেয়র পাবেন। ডেমোক্র্যাট সোশ্যালিস্ট মামদানি চলতি মাসের শুরুতে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন। এর আগে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ও মামদানি দুজনেই একে অপরকে কটাক্ষ করেছিলেন। পাকিস্তানে গ্লু তৈরির একটি ফ্যাক্টরিতে বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭ জন। বিস্ফোরণের পর ফ্যাক্টরিতে ধসের ঘটনা ঘটে। এছাড়া আশেপাশের বাড়িতে আগুন লেগে অনেকে হতাহত হন। শুক্রবার ভোর ৫টার দিকে পাঞ্জাব প্রদেশে লাহোরের ফয়সালাবাদের ওই গ্লু তৈরির ফ্যাক্টরিতে আগুন লাগে। ফয়সালাবাদের কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ার স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ফ্যাক্টরির রাসায়নিকের গুদামে গ্যাস লিক হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ফ্যাক্টরির ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পরপর মালিক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। বিস্ফোরণের শক্তি এতটাই বেশি ছিল যে এটির প্রভাবে ফ্যাক্টরি সহ আশেপাশের কয়েকটি বাড়ির ছাদ উড়ে যায়। এর মধ্যে 3টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই আশেপাশের বাড়ির বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে 6 জনই শিশু। ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে 30 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে 21 জন। এর আগে গত 13 নভেম্বর ব্যাপক বর্ষণের জেরে জাভাল মধ্যাঞ্চলে অবস্থিত কিলাকাপ এবং বাঞ্জার নেগারা শহরে ভূমিধসের ঘটনা ঘটে। পরে সেখানে উদ্ধার তৎপরতা শুরু করে দুর্যোগ মোকাবেলা দপ্তরের উদ্ধার বাহিনী। বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধার বাহিনী
বানজার নেগালা শহরের ভূমিধস কবলিত এলাকা থেকে 10 জনের মৃতদেহ উদ্ধার করে, বাকি 20 জনের মরদেহ উদ্ধার করে কিলাকাপ শহর থেকে। এদিকে ভূমিধসের জেরে ওই শহরে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 7 জনকে। ইতিমধ্যেই বানজার নেগালা শহর থেকে 9 শতাধিক এবং কিলাকাপ থেকে 2 শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।